আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে মানুষের বিরক্তি এবং ক্ষোভ বাড়ছে। মানুষ এ সকল ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এখনো পর্যন্ত শালীনতার মধ্যে আছে এবং মানুষ তাদের যে বিক্ষোভ, এই বিক্ষোভটি একান্ত ঘরোয়া আলোচনাতেই প্রকাশ করছে। কিন্তু রাজনীতি এত জটিল একটা বিষয় বা এত বৃহৎ একটি পরিসর এবং এত চলমান একটি প্রক্রিয়া, যেখানে আসলে একবার কোনো জিনিস যদি শুরু হয় সেটাকে খুব চমৎকারভাবে নিষ্পত্তি করতে হয়, কেটে ফেলতে হয়, অথবা সেটা বাড়তেই থাকে এবং সেটা কিভাবে বাড়তে থাকে সেটা শেখ হাসিনার জমানায় আপনারা দেখেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল কানাঘোষা শুরু হয়েছিল 2013 সনে, তারপর যে সমালোচনাগুলো শুরু হয়েছিল 2015 সনে, এবং যে বিক্ষোভগুলো 2016 সনে শুরু হয়েছিল, দেখুন তার প্রায় সব জিনিসগুলোকে তাদেরকে, অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কড়ায় গণ্ডায় মিটিয়ে দিতে হয়েছে এবং এখনও তাদেরকে মেটাতে হচ্ছে। কাজেই রাজনীতির ময়দানে যখন আপনি যে কোনো পাবলিক অফিস, সেটা সরকারি কোনো কর্মকর্তার অফিস হন, বিচারকের অফিস হন, অর্থাৎ জনগণের টাকা যেখানে বেতন বাবদ, ভাতা বাবদ, খাওয়া বাবদ, পড়া বাবদ, পরিচালন বাবদ ব্যয় করা হয়, ওটার যে কী যন্ত্রণা, এটা কেবলমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বসেছেন, তিনি এখন আমাদেরটা খাচ্ছেন। তিনি তার নিজের উপার্জনের টাকা খাচ্ছেন না, তিনি তার আব্বা হুজুর কিংবা আম্মি যান অথবা তার গ্রামীণ ব্যাংক, তাদের গাড়িতে করে তিনি চলাফেরা করছেন না। আমার আপনার টাকায় তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে। কাজেই আমাদের কথা তাকে শুনতে হবে এবং আমরা যেভাবে চাইব ওভাবেই তার পরিণতি তাকে ভোগ করতে হবে। যদি আমরা তার সঙ্গে খুব ভালো অনুভব করি, তিনি সম্মানিত হবেন, মর্যাদাবান হবেন, অমরত্ব লাভ করবেন। আর যদি তিনি জিদাজিদি করেন, আমাদের কথা না শুনেন, তাহলে অতীতে যেভাবে আমাদের অর্থাৎ জনগণের কথা যারা শুনেনি, তার অবস্থাও কিন্তু এর বাইরে ব্যতিক্রম কিছু হবে না। কথা বলছিলাম এই কারণে যে তাকে নিয়ে প্রথম দিকে যখন হলো, প্রায় 1 মাস জনগণ বলতে গেলে নিশ্চুপ ছিল, একেবারে নিশ্চুপ ছিল। এখন একজন লোকও নিশ্চুপ নেই। অল্প কিছু মানুষ তার পক্ষে কথা বলছেন এবং সবই তার চাকর বাকর। তার বন্ধু বান্ধব বাংলাদেশে কেউ আছেন তার পক্ষে কথা বলছেন, আমি একজনের নাম জানি না। তার কোনো শুভানুধ্যায়ী একটা গ্রুপ আছে, তার ওয়েল উইশার, যারা কিনা তার এই সময়টিতে এসে তার পক্ষে দাঁড়িয়েছেন, এরকম কাউকে দেখা যাচ্ছে না। তিনি আমাদের জনগণের টাকা খরচ করে কিছু কর্মচারী নিয়োগ করেছেন। এই সকল কর্মচারীদের সামাজিক গ্রহণযোগ্যতা খুবই অল্প, পরিচিতি তার চেয়েও অল্প, এবং জনগণের মন বুঝে জনগণকে ডাইভার্ট করার ক্ষেত্রে কিংবা জনগণকে ইনফ্লুয়েন্স করার যে সকল যোগ্যতা মানুষের মধ্যে সাধারণত থাকে, তার কর্মচারীদের একজনের মধ্যেও এই ধরনের যোগ্যতা আমি দেখিনি। আপনারা দেখে থাকলে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। ফলে কি হচ্ছে, জনগণের যে ফুসফাস বা ফিসফাস, এটা ক্রমশ বাড়ছে, উচ্চস্বর হচ্ছে। আর তার বিপরীতে তার যারা কর্মচারী, চাকর বাকর যারা আছেন, তারা যে সকল কথাবার্তা বলছেন, এগুলো হিতে বিপরীত হচ্ছে, বুমেরাং হয়ে যাচ্ছে তার জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য। তো এই বাস্তবতায় তিনি ক্ষমতায় এসে যে চমক সৃষ্টি করতে চেয়েছিলেন, সেই চমকের 1 নম্বর চমক ছিল যে তিনি এই রাষ্ট্রটিকে সংস্কার করবেন। এই রাষ্ট্রে একটা রিসেট বাটন টিপবেন এবং সব কিছু নতুন করে তিনি লিপিবদ্ধ করবেন, সব কিছু নতুন করে শুরু করবেন। একটা নতুন বাংলাদেশ, যেখানে কোনো কলঙ্ক থাকবে না, যেখানে কোনো রকম অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। এটা হবে তার যে 3-0 থিওরি, ওইরকম 3-0 থিওরির অধীনে একটা স্বর্গ উদ্যান। সে উদ্যানে কোনো দূষিত বায়ু থাকবে না, সে উদ্যানে কোনো অভাবী লোক থাকবে না, খাদ্যের অভাব থাকবে না, বস্ত্রের অভাব থাকবে না, চাকরির অভাব থাকবে না। মানুষ শুধু হাসতে থাকবে, হু হা 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 করে হাসতে থাকবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কেউ কদমবুচি করবেন, কেউ তার অধরে চুম্বন দেবেন, কেউ তাকে আলিঙ্গন করবেন, কেউ তার জন্য দোয়া করবেন। এইরকম একটা স্বর্গোদ্যান তৈরি হবে এবং সেই স্বর্গোদ্যান তৈরি করার জন্য তিনি রাষ্ট্রকে সংস্কার করতে চান। এই জন্য তিনি অনেকগুলো সংস্কার কমিশন করেছেন এবং তার রুচি, যোগ্যতা, অভিজ্ঞতা অনুযায়ী তিনি এই সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদেরকে তিনি নিয়োগ দিয়েছেন তার আপন দায়িত্বে। তাকে কেউ বলেনি যে আপনি অমুককে নিয়োগ দেন, কোনো সুপারিশ কেউ করেনি, কিন্তু তিনি এটিকে ম্যাটিকুলাসলি একটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী জ্যামিতিক কায়দায় ফেলে, গাণিতিক কায়দায় ফেলে তিনি এই সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়োগ দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিয়তম মানুষগুলো, যাদেরকে তিনি এই সংস্কার কমিশনে নিয়োগ দিয়েছেন, তাদের কাউকেই জনগণের পছন্দ হয়নি। সাধারণ আমজনতার কথা বাদ দেন,
তিনি যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের তো সবারই একটা সোসাইটি আছে, পরিবার আছে, তারপর একটা পেশা আছে। তো পরিবার এবং পেশা এবং সমাজ, এই তিনটি জায়গাতে তারা আদরণীয়, গ্রহণীয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নন। বরং এদের অনেকের বিরুদ্ধে ঝগড়াঝাটি করার, নিজের লোকদেরকে ঠকানোর, নিজের আপনজনদের সাথে মারামারি করার এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে। এবং বাংলাদেশের সঙ্গে যে তাদের যে নারীর বন্ধন, এদেশের গান কবিতা, এদেশের ভাওয়াইয়া, এদেশের ভাটিয়ালি, এদেশের পালতোলা নৌকা, এদেশের পাটক্ষেত ধান ক্ষেত, এদেশের ডোঙ্গা নৌকা, এগুলো তার অ্যাপয়েন্টেড যে কমিশন প্রধানগুলো রয়েছেন তাদের মধ্যে কোনো হৃদয় তৈরি করেছে, আবেগ তৈরি করেছে, বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানের সঙ্গে তাদের যে হৃদয়ের স্পন্দন জাগ্রত হয়েছে, এটা আমরা এখনো পর্যন্ত দেখিনি। ফলে কি হচ্ছে, তাকে নিয়ে ফুসফাস ফিসফাস হচ্ছে, আর তার যারা সমালোচক তাদের অনেককে নিয়ে খুবই নির্মম এবং নিষ্ঠুর ভাষায় আলোচনা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, গালাগাল দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে এরা ঘোড়ার ডিম কিছুই করতে পারবে না। এখন তাদেরকে বলা মানে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা। এরপরে তারা কি সংস্কার করবেন না করবেন সেটা তো পরের ব্যাপার। একেবারে শুরুতেই তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করে, তাদের কর্মকাণ্ডকে সমালোচনা করে তাদের কাজের গতিকে শেষ করে দেওয়া হয়েছে। এরপরে তারা যে কাজটি করবেন সেই কাজের ভবিষ্যৎ, সেই কাজ কতদিনের মধ্যে করবেন, সেই কাজের মাধ্যমে কি কি সংস্কার করা সম্ভব, এসব মিলে ভীষণ রকম বিতর্ক। সবার বক্তব্য হলো ওনার তো এই ধরনের সংস্কার করার কোনো ম্যান্ডেট নেই, সম্ভব নয়। এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার। তারা যদি এসে ফেলে দেয় যে না আমরা এগুলো পছন্দ করি, কিছু করার নাই, তো তাহলে কি হলো, এই যে এত কাঠ পুড়িয়ে খড় পুড়িয়ে দেশের এই এরা তো কেউ মাগনা করছে না। তারা যে কাজ করছে এই কাজ করার জন্য তারা রাষ্ট্র থেকে টাকা পাচ্ছে, অফিস পাচ্ছে। তো তারা এই রাষ্ট্রের চা বিস্কুট খেয়ে খেয়ে যে কাজকর্মগুলো তারা এখানে করছেন, এই কাজের ফলে যদি কোনো ফলাফল না আসে তাহলে সংগতকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিপত্তির মধ্যে পড়বেন। এবং এটি এখন অলমোস্ট 90% প্রমাণিত এবং নিশ্চিত যে তার এই সংস্কারের যে উদ্যোগ, এই উদ্যোগটি এখন মুখ থুবড়ে পড়েছে। দ্বিতীয়ত, সংস্কার নামক যে শব্দটি, এটি গালিতে পরিণত হয়েছে এবং আর কয়দিন পর এটি ওনার জন্য বুমেরাং হয়ে পড়বে। উনি এই সংস্কার কেন করতে গেলেন এটি নিয়ে তাকে প্রশ্ন করা হবে, এবং এখন তাকে নিয়ে যে ফুসফাস ফিসফাস হচ্ছে এটি তখন গালিগালাজে রূপান্তরিত হয়ে পড়বে। আপনি যেখানে শেখ হাসিনার বাপ মা তুলে গালাগালি করে, শেখ হাসিনার পরিবর্তে আবার খালেদা জিয়ার বাপ মা 14 গোষ্ঠী নিয়ে সে গালাগালি করে, দিস ইজ পলিটিক্স। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় করে বাঙালি নাচবে, তাকে চুম্বন করবে, এটা হতেই পারে না। শেখ হাসিনার এমন সব লোকজন আছে, ছাত্রলীগের ছেলেরা আছে যারা ঠ্যাং ভেঙে দিত, তারপরে শেষে তারা ওই রামদা দিয়ে পা কেটে ফেলতো, কিন্তু তারপরে শেখ হাসিনার বাপ মা তুলে লোকজন গালাগাল করতো। ছাত্র দলে ছেলেরা, যুব দলের ছেলেরা অনেকের নাকের বদনা ফাটিয়ে ফেলতো, নাকের 32টা দাঁত সারা সিধা তুলে ফেলতো। তারপরেও বেগম খালেদা জিয়াকে যে কটূক্তি করতে মানুষের বাধ্য না, তারা বলতো দিস ইজ পলিটিক্স। কাজেই ওনার তো ছাত্রদল নেই, ছাত্রলীগ নেই, পেটোয়া বাহিনী নেই, কালাগুন্ডা নেই, ধলাগুন্ডা নেই, মুরগি মিলন নেই, তারপর ডেভিড নেই, তারপরে শেষে টোকাই সাগর নেই। ওনার কে আছে? ওনার পাশে আছে ওনার নূরজাহান বেগম, দীর্ঘদিনের সহকর্মী, বয়স্ক মানুষ, যাকে তিনি মন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা বানিয়েছেন। ওনার পাশে আছেন ওনার ভাতিজা, ওনার ছোট ভাই ছিলেন জাহাঙ্গীর, তার ছেলে। তারপরে ওনার সহকর্মী হিসেবে আছেন সামিয়া নামক আরেক ভদ্রমহিলা, সামিয়া মোর্শেদ বোধহয় নাম। তো যাদেরকে উনি সিনিয়র সচিব পদমর্যাদায় তিনি সেখানে নিয়োগ দিয়েছেন। তো কাজেই এই মানুষগুলো আর যাই হোক না কেন ছাত্রলীগের মতো তাকে সাহায্য করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না। তো এখন এই জায়গাতে আগামী দিনগুলোতে তার জন্য কি পরিণতি বয়ে নিয়ে আসবে এটি আপনার আমার বুঝতে খুব বেশি কষ্ট হবে না। এগুলো একটা। 2 নম্বরে যে সমস্যাটা তার জন্য প্রবল আকার ধারণ করবে সেটা হলো এখন তার শক্তির উৎস হলো সমন্বয়করা, এবং তিনি সেটা স্বীকার করেন। কিন্তু সমন্বয়কদের সমন্বয়হীনতা, তাদের প্রাপ্তি, তাদের সফলতা এবং সমন্বয়কদেরকে কেন্দ্র করে যে দাবার যে চাল চালা হচ্ছে, তাতে করে এই সমন্বয়ক নামধারী যারা তরুণ এবং যুবক তারা আগামীতে বিপদ এবং বিপত্তিতে পড়বে, এবং সেই বিপদ বিপত্তির জন্য তারা সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করবেন, এবং ইতিমধ্যে অনেকেই দায়ী করে ফেলেছেন। তারা মৃদু ভাষায় ফুসফাস করে তাকে সমালোচনা করছেন, তার বাড়ি ঘেরাও করার চেষ্টা করছেন, তাকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, এবং এটি এই পর্যায়ে থামবে না। একটা সময়তে এসে এটি একটা ভয়াল রূপ নেবে, এবং যেহেতু তাদের সঙ্গে তার কোনো প্রিকন্ডিশন নাই, তাদের সঙ্গে তাদের কোনো আত্মীয়তার বন্ধন নাই, ছাত্রলীগের সঙ্গে যেভাবে শেখ হাসিনার সম্পর্ক আছে তাই এই সমন্বয়কদের সঙ্গে তার কোনো পলিটিক্যাল রিলেশন নেই। ফলে কি হচ্ছে, এখানে স্বার্থের হানি হওয়া মাত্রই বা স্বার্থের বিষয়ে এখানে হুমকির মধ্যে পড়া মাত্রই এখানে দেখা যাচ্ছে যে এক পক্ষ আর এক পক্ষের উপর
ঝাঁপিয়ে পড়বে। এবং এর ফলে কি হলো, আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চলার পথ, এটা যে কত কঠিন থেকে কঠিনতর হবে, যেটি আমি যতটুকু বললাম এতটুকুর মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, এর বাইরে হলে আমাদের জন্য একটা জাতীয় কলঙ্ক হয়ে দেখা দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।